সরকারের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাধুবাদ। বিকেলে মার্চ ফর ইউনিটি। ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন জমা আজ। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতেই নেওয়া হবে ক্ষতিগ্রস্ত ভবন সংস্কারের সিদ্ধান্ত। যশোরের চৌগাছা থানার ওসি বাংলোই টর্চার সেলের সন্ধান। চাঁদা না দিলে নির্যাতন করেন ওসি পায়েল, অভিযোগ অস্বীকার। জয়পুরহাটে নিজেদের করা মামলায় আসামি শহীদ পরিবারের সদস্যরাও। ভৌতিক মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। 8 দিনেও আসেনি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশের মরদেহ। অপেক্ষায় স্বজনরা, সহযোগিতার আশ্বাস। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে নতুন করে প্রবল বৃষ্টি নাকাল গাজাবাসী। হাসপাতালে তাণ্ডবের জন্য বৈশ্বিক নিরাপত্তাকে দোষারোপ। এবং বিপিএল এ দুপুরে চিটাগং কিংসের মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স। সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে সিলেট স্ট্রাইকার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়াফুস। এবার বিস্তারিত। নির্ধারিত সময়ে শহীদ মিনারেই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সমন্বয়করা। আলাদা ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে না জানিয়ে তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রুখতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে 5 আগস্টের মতো রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নামবে ছাত্র জনতা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। আওয়ামী লীগ ও মুজিববাদের কবর রচনায় 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির কয়েক ঘন্টা আগে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জুলাইয়ের ঘোষণাপত্র হবে সরকারের পক্ষ থেকে। এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এ নিয়ে সোমবার রাতেই রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। অতঃপর 3 ঘন্টার বৈঠক শেষে ঘোষণা আসে মঙ্গলবার নির্ধারিত সময় হবে কর্মসূচি। তবে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ হবে না, পালন করা হবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের অভিযোগ করেন মুখ্য সংগঠক। আমাদের প্রক্লেমেশন যাতে আমরা করতে না পারি, সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান সার্জিস আলম। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। যথাসময়ে সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে এই ঘোষণাপত্রটি জাতির সামনে তুলে ধরা হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন আজ জমা দেবে তদন্ত কমিটি। এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার করা যাবে কিনা তা জানা যাবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্টের হাতে আসার পর। কায়েস রাহাতের প্রতিবেদন।
সচিবালয় ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট এখনো তৈরি করতে পারেনি তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে উচ্চ পর্যায়ে গঠিত তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা থাকলেও ব্যর্থ হয় কমিটি। পরীক্ষা নিরীক্ষায় সময় লাগায় মঙ্গলবার কমিটির বৈঠক শেষে বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার আশা কমিটির। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে, আমাদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছে যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। এদিকে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভবনটির 4টি ফ্লোরে প্রায় 40 থেকে 45টি রুমে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ভবনটি মেরামতযোগ্য কিনা সেই সিদ্ধান্তে আসবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই। ভবনটা মোটামুটি 6টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটামুটি 40-50টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা যারা আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর অস্থায়ী কার্যক্রম চালানো হচ্ছে নগর ভবন সহ অন্যান্য সরকারি ভবনে। এদিকে সোমবার দুপুর থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে অস্থায়ী অনুমোদন দেওয়া হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। মতপার্থক্য থাকাই স্বাভাবিক উল্লেখ করে দেশ ও মানুষকে ক্ষতিগ্রস্ত করে এমন বিভেদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনসমর্থন যেখানে বেশি থাকবে তার আলোকেই দেশকে গড়ে তোলা হবে। দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখার তাগিদ দেন তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে স্থানীয় দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ করে আমরা বিএনপি পরিবার। সমাবেশে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, সংবিধান সংশোধন হতে পারে, বাতিল নয়। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে। এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। দেশের আনাচে কানাচে এখনো পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখতে হবে। সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মতপার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য এত আত্মত্যাগ, সেই অধিকার ফিরিয়ে দেয়া সামনের বড় যুদ্ধ দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয়, যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে, যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, তাহলে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণ বিএনপির সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় চেষ্টা করে জনগণের পাশে থাকতে, জনগণকে পাশে রাখতে। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যশোরের চৌগাছা থানায় সন্ধান মিলেছে ভয়ঙ্কর এক টর্চার সেলের। থানার প্রাচীরের ভেতর ওসির বাংলোতে ওসি নিজেই তৈরি করেছেন এই টর্চার সেল।
দিনের পর দিন আটকে রেখে ইলেকট্রিক শক ও নির্মম নির্যাতনের অভিযোগ মিলেছে এই টর্সাল সেল থেকে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে। তবে অভিযোগকারীদের বক্তব্য মন গড়া দাবি করে আইনের যথাযথ প্রয়োগের দাবি করেন অভিযুক্ত ওসি। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। পতিত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে ছিল টর্চার সেল, সেখানে আটকে রেখে করা হতো নির্যাতন। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও টর্চার সেল টিকে আছে যশোরের চৌগাছা থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পায়েল হোসেনের চাঁদাবাজি, রিমান্ড বাণিজ্য ও টর্চার সেল নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, টাকার বিনিময়ে রাজনৈতিক কর্মীদের থানায় ডেকে মাসিক চুক্তিতে মাদক ব্যবসা সহ নানা অপকর্মের অনুমতিও দিচ্ছেন এই ওসি। সাধারণ ডায়েরি থেকে মামলা, কোনো সেবাই মিলছে না টাকা ছাড়া। প্রতি মাসে 1 লাখ টাকা করে আমারে দিবি, ওরা মাদক ব্যবসা বাণিজ্য করবে, ওদের কোনো ডিস্টার্ব করবে না। আমার এক বন্ধুর ভাই হারিয়ে যায়, বাসা থেকে যাওয়ার পরে আমরা একটা জিডি করি। নরসিংদী আছেন, তাহলে আমাদেরকে 2 লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে ওসি সাহেব 50,000 টাকায় আনতে বলে আমি ওনার নিজ বাসভবনে যে টাকাটা দিয়ে আসি। টাকাটা নিছিলেন, কাজ তো হলো না, তাহলে হচ্ছে আমাদের টাকাটা ব্যাক দিয়ে দেন। আমার এবং আমার বন্ধু বাবুলের নামে 4 জায়গায় পোস্টার ছাপানো নি। টাকা ফেরত চাওয়ায় জীবন নামের এক ব্যক্তির ছবি থানার দেয়ালে দালাল আখ্যা দিয়ে সাটিয়ে তাকে ফোনে হুমকি দিয়ে চলেছেন ওসি পায়েল। শঙ্কা জানিয়ে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্টও করেছেন জীবন। আসামি আটকের পর থানা হাজতে 24 ঘন্টা রাখার বিধান থাকলেও ওসি পায়েল তার টর্চার সেলে ইলেকট্রিক শক ও নির্যাতন চালান। বাড়িতে ফোন করে সেই আহাজারি শোনান স্বজনদেরও। পরে স্বজনরা থানায় আসলে সরাসরি টাকা দাবি করা হয় শুধু মারধর বন্ধ করার জন্য। টাকা দিলে ছোট মামলা, অন্যথায় ইচ্ছামতো মামলা দিবেন বলে আদায় করেন টাকা। 2 লাখ টাকা চাঁদা না পেয়ে 32 ঘন্টা আটকে রেখে নির্যাতন করে পারভেজ নামের এক যুবককে 4টি মামলায় আসামি করা হয় বলে অভিযোগ করে তার মা। উপজেলার ভাদ্রা গ্রামের ব্যবসায়ী মানিকের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে তাকে অস্ত্র মামলায় চালান দিয়েছে ওসি। পরে তাকে রিমান্ড দিয়ে ফের তার পরিবারের কাছে টাকা দাবি করেন ওসি। 6 বার দিয়েছে কারেন্ট শট, শুধু মেরেছে, আর সে মারে কোনো তুলনা নেই। সে 5 লাখই আমি দিয়েছি। আপনার ভাই তো অনেক টর্চার করেছে, ওর বাংলায় নিচে রেখে মাইরেছে। সাধারণ জনগণ ছাড়াও তার রোষানলের শিকার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত সিংহঝুলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হামিদ মল্লিক। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকলেও 6 ঘন্টা টর্চার সেলে আটকে রেখে 10 লাখ টাকা দাবি করে 2019 সালের একটি চাঁদাবাজি মামলায় আদালতে চালান দেয় ওসি। আমাকে হাজতখানায় না নিয়ে উনি ওনার ব্যক্তিগত রুমে নিয়ে গেল, বাসায়, যে বাসায় ওসি সাহেব থাকে, ডরমিটরি থানার। 10 লাখ টাকা দিতে হবে, না হলে আপনাকে বোমটম থানায় আছে, 5টা মামলা হবে, বিভিন্ন নাশকতার মামলা হবে। এদিকে অসংলগ্ন কথা বলে অভিযোগ অস্বীকার করে আটককৃত সবাইকে আসামি বলে দাবি করছে ওসি পায়েল। তারা হচ্ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী, তারা মাদক ব্যবসায়ী করতে গেছে এবং মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্য, এবং তাদের পিসিপিআর খারাপ, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের হেফাজত থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা এই ধরনের অভিযোগ করতে পারে, এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। তদন্ত সাপেক্ষে ওসির বিচার দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চৌগাছা থানার ওসি যেটা করেছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বিচার দাবি করছি। আর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। যিনি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দেয়, আমরা সেটা অবশ্যই তদন্ত করে দেখব। পরে সত্যতা পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। অভিযোগ তদন্ত করে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলা নিয়ে ঘটেছে ভৌতিক কাণ্ড। নিজেদের করা মামলায় পরিবারের সদস্যরাই আসামি হওয়ায় হতবাক শোকাহত পরিবারটি। আর হত্যা, সংঘাত বা রাজনীতি না করেও আসামি হয়ে দিশেহারা শত শত মানুষ। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন বলছে, নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষায় কাজ করছেন তারা। মিথ্যা মামলা বাণিজ্য নিয়ে অনুসন্ধান করেছেন জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজা, জানাচ্ছেন এম এ আসিম। জুলাই আগস্ট বিপ্লবে জয়পুরহাটে শহীদ মেহেদীর পরিবার। শোকাহত পরিবারটির এ কান্না নতুন বিপত্তির, কারণ তাদের করা মামলার আসামিও তারা। হত্যাকারীদের নামে মামলা দিলেও কে বা কারা সে মামলায় আসামি করে দিয়েছে তাদের পরিবারের একাধিক সদস্যদের। তারা কোনো দোষী না, আমরা জানি না
নেতারা কার কার নাম দিছে, কোথাকার লোকের নাম দিছে আমরা জানিও না, চিনিও না। যে মামলা বাদী আমি যে মামলা করছি, অনেক মানুষ যেগুলা নির্দোষী সেগুলার নামও ঢুকে গেছে। আমার চাচা আনোয়ার, আমার মামা জসিম, এগুলা যে নাম কিভাবে যে ঢুকলো আমি তো স্বপ্নেও জানি না। শুধু শহীদ পরিবার নয়, হত্যা, সংঘাত বা রাজনীতি না করেও আসামি হয়ে আছে অসংখ্য নিরীহ মানুষ। অবসরপ্রাপ্ত এ বৃদ্ধ রেল কর্মকর্তাও বাদ পড়েনি মামলা চক্রের হাত থেকে। এই নামটা কে দিল আমি সঠিক জানি না, তারপরেও বুঝতে পারতেছি জমি জমা সংক্রান্ত মামলা নিয়ে এটা হয়েছে। একইভাবে অনেকেই ভৌতিকভাবে হয়েছেন হত্যা বা হত্যা চেষ্টা মামলার আসামি, যারা এখন পরিবার বা কর্মস্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মাসের পর মাস। আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়, আমি কোনোভাবে আমার দায়িত্বাদি পালন করতে পারছি না। এই ব্যাপারে আমার আত্মমর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে আমাকে হয়রানি করার জন্য এই মামলাটি করেছে বলে আমার মনে হয়। পুলিশ বলছে সঠিক তদন্তের মাধ্যমে নিরীহ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিবেন তারা। তদন্ত সাপেক্ষে যারা দোষী হবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং যারা নির্দোষ থাকবে তাদেরকে চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আর জেলা প্রশাসন বলছে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন করলে মামলা হয়রানি থেকে রক্ষায় কাজ করবেন তারা। যথাযথ কাগজপত্র দিয়ে আমাদের কাছে আবেদন করতে বলা হয়েছে। আজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন দাখিল করলে সেগুলি কমিটির মাধ্যমে এগুলির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই ইনস্ট্রাকশন আমাদের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করতে সার্কুলারে বলা আছে। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় জয়পুরহাটে হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 14টি। এতে আসামি 1,500-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সৌদি আরবের সড়ক দুর্ঘটনা ও টায়ার বিস্ফোরণে নিহত 3 বাংলাদেশের মরদেহ 8 দিনেও দেশে আসেনি। প্রিয়জনকে শেষবারের মতো এক নজর দেখার পাশাপাশি পারিবারিক কবরস্থানে দাফনের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। ধার দেনা করে পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ও চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ব্যাংক লোন ও ধার দেনার মাধ্যমে 6 লাখ টাকা খরচ করে 2023 সালের 22 ডিসেম্বর সৌদি আরবে পাড়ি জমান ময়মনসিংহের গফুরগাঁওয়ের আবু সাইদের ছেলে ইকরাম হোসেন। সৌদিতে সড়ক পরিষ্কারের কাজ করতেন ইকরাম। 21 ডিসেম্বর মদিনা শহরের সোয়াইদরা এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। ইকরামের পরিবারে শোকের ছায়া নেমেছে। তার স্ত্রী ও 4 বছরের সেই সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সৌদি আরবে রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। এখন আমার সরকারের কাছে আবেদন ওর লাশটা খুব তাড়াতাড়ি খুব দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হোক। আমার একটা সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যৎ কেউ জানি না, আমার ভবিষ্যৎ কেউ দেখবো আমি জানি না। একই দুর্ঘটনায় এই গ্রামের সঙ্গী হন পূর্ব গোলাবাড়ি গ্রামের রিফাত মিয়া। ছেলেকে হারিয়ে বাবা মা ও স্বজনদের আহাজারি যেন থামছেই না। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারো জানা নেই। বাংলাদেশের যারা মারা গেছে তাদের ঋণগ্রস্ত উনি খুব অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, যাতে তাদের এই ঋণ দেওয়ার মতো একটি সুব্যবস্থা করে দেয়। আমি চাই যাতে আমার বাতিজার লাশটা যেন সুষ্ঠুভাবে দেশে ফিরে আনার। এই যে বাগনা সৌদি আরব মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, 4জন লোক একসাথে মারা গেছে। আমার বাগনা লাশটা তাড়াতাড়ি যেমন আসে দেশে আপনারা জটিলভাবে লাশটা মুছাইয়া দিবেন। যে মারা গেছে তার তো আর পাওয়া যাবে না, মানে লাশটা দ্রুত বেগে আসে, সেই জন্য আমরা আইনের লোকের কাছে আবেদন করতেছি। 20 ডিসেম্বর মোটর ওয়ার্কশপে টাওয়ার বিস্ফোরণে মারা যান পাইথল গ্রামের সুমন মিয়া। তার বাড়িতেও চলছে কান্নার হাজারি। স্বজনদের দাবি দ্রুত দেশে আসুক তাদের লাশ। এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ। আমার এই পাগলা থানায় গত 21 তারিখে সৌদি আরবে 2টি ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা আমি জানতে পারি, আমি তার পরিবারের সাথে যোগাযোগ করছি, পরিবারদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমি এটাও বলছি যে আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমরা তাকে সর্বোত্তম সহযোগিতা করব। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতার প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিন দিন জমে উঠছে জয়পুরহাটে দুর্গাদহ বাজারে কলা কেনাবেচা। এখানকার কলার গুণমান ভালো হওয়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
প্রতিদিন এ হাটে 3 থেকে 4 কোটি টাকার কলা কেনাবেচা হয়ে থাকে। তবে জায়গা সংকটে বাজার এলাকায় চরম যানজট পোহাতে হয় ক্রেতা বিক্রেতা ও স্থানীয়দের। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। লাভজনক হওয়ায় অন্য ফসলের মতো কলা চাষে ঝুঁকেছেন জয়পুরহাটের কৃষকরা। আর ধীরে ধীরে গড়ে উঠেছে বৃহৎ এ কলার হাট। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই অনুপাম, সবরি, সাগর ও চিনিচম্পা কলা বেচা কেনা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। প্রতি কাইন বিক্রি হচ্ছে 300 থেকে 1000 টাকায়। তবে এ হাটে জায়গা সংকটে তৈরি হচ্ছে যানজট। জায়গা সংকট নিরসন এবং ন্যায্য খাজনা আদায়ের দাবি ক্রেতা বিক্রেতাদের। এখানে দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আসে, কলা নিয়ে আসে, যারা আমদানি করে, এত সংকট, এই সংকটের কারণে রাস্তা যানজট সৃষ্টি হয়। এই জায়গাটা খুবই কষ্ট হয় আমাকে থুতে। এই যে 80 পিস কলা আমি নিয়ে আসি, কিন্তু আমি থুতে জায়গা পাচ্ছি না। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি, এখানে রোগী সময় মতো দেখা যাচ্ছে অনেক সমস্যা, এই যানজটের জন্য নিয়ে যেতে পারি না। গাড়ির ভিড়ের জন্য আমরা যাতায়াত করতে পারি না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই 50 থেকে 60 ট্রাক কলা নির্বিঘ্নে সরবরাহ করছে ব্যবসায়ীরা। হাটে পর্যাপ্ত জায়গা না থাকায় স্কুলগামী শিক্ষার্থী ও ইউনিয়ন সেবা প্রার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। 4-5টি প্রতিষ্ঠান আছে আমাদের ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়। কলার হাটের জনগণ বা রাস্তাঘাট বন্ধ থাকার কারণে তারা সেবা পেতে অনেক কষ্ট হয়। হাটবাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করে ও বাজার কমিটির সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্টরা। এই হাটের পরিধি বৃদ্ধি এবং আরো কিছু সুযোগ সুবিধা সম্পর্কিত একটা দাবি আছে। আমরা বিষয়টা অবহিত আছি। বিষয়টা সংশ্লিষ্ট জেলা কমিটি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা আশা করতেছি যে খুব দ্রুতই এই কৃষকের দাবির বিষয়ে ভালো একটা সমাধান করা সম্ভব হবে। ক্রেতা বিক্রেতারা সহ যারা এখানে ব্যবসা পরিচালনা করছেন তারা দাবি জানিয়ে আসছেন। বিষয়টি আমরা অবহিত রয়েছি এবং তাদের সুবিধাদি যাতে বৃদ্ধি করা যায় এই বিষয়ে আমাদের যে হাটবাজার ব্যবস্থাপনা নীতিমালা এবং হাটবাজার কমিটি রয়েছে উপজেলা এবং জেলায়, সেখানে আমরা আলোচনা ক্রমে এই সমস্যাগুলো সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করব বলে আশা রাখি। জেলায় এবার 680 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। তবে হাটের সমস্যার সমাধান হলে আগামীতে এই চাষ আরো বাড়বে বলে মনে করছেন কৃষক, ব্যবসায়ী ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের জন্য বাক বদলের বছর হিসেবেই উল্লেখযোগ্য। দীর্ঘমেয়াদী হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে দেশের কূটনৈতিক সম্পর্ক ও পরিকল্পনায়। 24-এর মাঝামাঝি থেকে বড় প্রতিবেশী ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দিয়েই শেষ হয় বছর। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কে তৈরি হয় দৃঢ়তা। বছর জুড়ে কূটনীতির আদ্যোপান্ত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 24-এর 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ভারত মার্কিনীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তৎকালীন হাসিনা সরকারের প্রতি ভারতের টানা অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকায় বিরোধী দলবিহীন নির্বাচনে প্রধানমন্ত্রীও হন হাসিনা। পরে ডামি নির্বাচন হিসেবে খ্যাতি পায় 24-এর ভোট। নির্বাচনের পর দেশে দুর্নীতি, দুঃশাসন, গুম খুনের প্রতি উদ্বেগ জানায় মার্কিন প্রশাসন। সেই উদ্বেগে ঘি ঢেলে দেয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। বাংলাদেশ সফরে আসেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 2024-এ রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ঘটনা শেখ হাসিনার ভারত সফর। মোদি প্রীতিতে মগ্ন হাসিনা জুন মাসেই 2বার ভারত সফরে যান। কোটা আন্দোলনের আগুন সবে জ্বলা শুরু। এরই মধ্যে আশায় ঘুরে বালি বহুল প্রতীক্ষিত হাসিনার চীন সফর। $500 কোটি সমপরিমাণ চীনা মুদ্রা ইউয়ানের ঋণ সহায়তা তো বাংলাদেশ পায়নি, বরং তড়িঘড়ি করে ফিরে আসতে হয় একদিন আগেই। গুঞ্জন ছড়িয়ে পড়ে হাসিনা সরকারের যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্কেরও ফাটল ধরে। শাক দিয়ে মাছ ঢাকতে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ধ্বংসাবশেষ দেখাতে নেয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এরই মধ্যে ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক বিশিষ্টজনেরা। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাদরে স্বাগত জানান চীন, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশ।
গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকার দায়িত্ব নিলে আবারও বাংলাদেশে আসেন ডোনাল্ড লু, তবে এবার ভিন্ন মেজাজে। সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে $200 মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। 2024 বাংলাদেশের জন্য ইতিহাস তৈরির বছর। ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর বেশ কিছু শীর্ষ নেতা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সাথে সাক্ষাৎ করতে আসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। হাসিনার আমলে প্রতিশ্রুত শক্তিশালী বন্ধুত্ব হয়ে পড়ে দুর্বল। সেই টানাপোড়েন থেকে দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়। কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রবাদীরা হামলা চালায় ও বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে গত 3 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার সফরের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা গতি পায়। আরাকান আর্মি নাকি জান্তা সরকার, আরেক প্রতিবেশী মিয়ানমারের ঘরোয়া কোন্দলের কোন পক্ষের সমর্থনে থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ, বিশেষ করে আরাকান আর্মি যখন বেশিরভাগ এলাকা দখল করে ফেলেছে। কূটনৈতিক চালে এই বছরটায় নিজেকে স্বরূপ উপস্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বছরের শেষে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। হাসিনা শাহী আমল শেষে বৈদেশিক সহায়তা বৃদ্ধি প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে বিশ্ববাসী। সব মিলিয়ে কূটনীতিতে বাকবদলের বছর হিসেবে পরিগণিত হতে যাচ্ছে 2024। কূটনীতিতে স্বপ্ন দেখাচ্ছে নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের 4 মাস পর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর চলতি বছরের শেষে ক্ষমতাচ্যুত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ভোটের মাধ্যমে পরিবর্তিত হয় ক্ষমতার পট। 2024 সালের ঘটনা বহুল রাজনৈতিক পালাবদল নিয়ে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এভাবেই গেল 1 আগস্ট দমভক্তি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করলেও সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত করে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা 16 বছরের শাসনের। এই ঘটনার মাত্র 4 মাস পর আরেক স্বৈর শাসকের পতন দেখে বিশ্ব। 8 ডিসেম্বর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে পতন হয়েছে তার টানা 2 যুগের শাসনের। ফলে মধ্যপ্রাচ্যে সূচিত হয় নতুন আরেকটি ইতিহাস। এদিকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসেও ঘটে গুরুত্বপূর্ণ ঘটনা। চলতি বছর ডিসেম্বরের 4 তারিখে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। দেশ জুড়ে তীব্র বিরোধিতার মুখে মাত্র 6 ঘন্টা পর সে সিদ্ধান্ত প্রত্যাহারও করেন তিনি। এরপর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে 4 ডিসেম্বর প্রথম দফায় পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্যরা। চাপের মুখে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইয়ন। এছাড়া 2024 সাল ছিল ঘটনাবহুল বছর। বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ভোটের মাধ্যমে বদলিয়েছে ক্ষমতার মসনদ। বিশ্বের অন্যতম পুরনো গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় 2 বার হত্যাচেষ্টার শিকার হন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ও অস্থিরতার আশঙ্কা কাটিয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী নির্বাচন হয় 2024 সালে। এবছর দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচনে 37 জন প্রার্থী গুপ্ত হত্যার শিকার হন। সহিংস নির্বাচনের মধ্যেই ক্লোডিয়া শেইনবাউম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 2024 সালে আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পরিবর্তন হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকা ও ভারতে দীর্ঘদিনের শাসক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা হারালেও ক্ষমতায় টিকে যায়। পাকিস্তানেও চলছে রাজনৈতিক অস্থিরতা।
2024 সালে গণতন্ত্র বিভিন্ন সংকটে পড়লেও স্থিতিশীল ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে 2025 সাল গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বছর হতে পারে বলে জানান তারা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলায় স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদগুলো অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। 1989 এর পর থেকে পরিষদের কোনো নির্বাচন হয়নি। এভাবে চলতে থাকতে প্রতিষ্ঠাগুলো বৈধতা হারাবে। সভায় উপস্থিত ছিলেন পেশাজীবী প্রতিনিধিরাও। নির্বাচন যদি না হয় তাহলে 89 সালে নির্বাচন হয়েছে, এখন কত বছর গেল, তাহলে আরো যদি যায় এটার বৈধতা হারিয়ে ফেলবে, এই প্রতিষ্ঠানটার বৈধতা হারিয়ে ফেলবে। সবার মতামত দলীয় প্রতীকে না করা, হ্যাঁ, সে আমরা মানুষ যদি বলে সেটাই আমরা গ্রহণ করার চেষ্টা করব। যশোরে মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার বাঘারপাড়া উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাদক সেবন করে বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাবা ইকলাস ছেলে তারিককে বকাঝকা করেন। এক পর্যায়ে মাদকাসক্ত ছেলে ইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। নিহত ইকলাস মোল্লা বুধপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে আটক করতে অভিযান চলছে। যে ছেলেটা মারা গেছে আমার ছেলে নিশাবাদ্য করে বাড়ি আসে মারে ধরে মারে, আমার ছেলের মারে ধরে মারে, বিটার বউরও দাবড়ায় মারে, ওর ছেলেরও মারে। এই নিয়ে বাড়ি আসে আজকেও নেশা করে আসে, আবার তো বল বকতেছে, কাজাকাজি করতেছে। এইভাবে করতে করতে দিবা বিটা মারামারি বাজাইছে, বাজাবি পড়ে গেছে, পড়ে গেলে আর কি ওই অবস্থায় আর কি সেই আমার পুতা ছেলেই মাথায় 2-3টে বাড়ি দিতেছে। আশুলিয়ার বাইপাইলে একটি বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার রাত 11টার দিকে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে 6টি ব্যবসার প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। হোটেলের চুলা কিংবা বিড়ি থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। দেখছেন সংবাদ সকাল। বছরের শেষ এসেও গাজায় আগ্রাসনের মাত্রা সামান্য কমায়নি ইসরায়েলি বাহিনী। সোমবারও জাবালিয়া সহ বিভিন্ন শহরের আইডিএফ-এর হামলায় প্রাণ গেছে অন্তত 27 জনের। এরই মধ্যে উত্তরাঞ্চলে তীব্র শীতে হাইপোথার্মিয়ার মারা গেছেন আরও 7 ফিলিস্তিনি। এদিকে উত্তরাঞ্চলের শেষ হাসপাতালটিতেও ইসরায়েলি তাণ্ডবের কারণ হিসেবে বৈশ্বিক নীরবতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আফরিন মো। ছোট ছোট তাঁবুগুলোই শেষ আশ্রয়স্থল ছিল নিঃস্ব গাজাবাসীর। তবে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সেগুলো। দের আল বালাহ অঞ্চলে ফিলিস্তিনিরা পানি সরিয়ে তাঁবু বসবাসযোগ্য করে তোলার ব্যর্থ চেষ্টা করছেন। বছর শেষ হলেও দুর্ভোগ শেষ হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টি হয়েছে আর আমাদের তাঁবুগুলোতেও পানি ঢুকেছে। কাঠের খুঁটি ভেঙে তাঁবুর ভেতরে এবং গদিতে পানি ঢুকেছে। আমার হাঁপানি আছে। আমি ইনহেলার ব্যবহার করি, তবে ঠান্ডা বৃষ্টি এবং কম্বল ও কাপড়ের অভাবে সবকিছুই অর্থহীন। গতকালের বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় আমাদের তাঁবুতে পানি ঢুকেছে। রাতে বুঝতে পেরে সবকিছু বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেছি, তবে সবকিছু শেষ হয়ে গেছে। এর মধ্যে তীব্র হচ্ছে শীতের প্রকোপ। গণমাধ্যমের প্রতিবেদন বলছে উত্তরাঞ্চলে হাইপোথার্মিয়ায় মারা গেছেন 7 ফিলিস্তিনি। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
এই পরিস্থিতিতেও ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না নিরীহ ফিলিস্তিনিরা। সোমবারও বিভিন্ন অঞ্চলে লাগাতার বোমা হামলা ও গোলাবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছে। উপত্যকায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যেই ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে ইসরায়েল উত্তর গাজায় জাতিগত নির্মূলের শেষ পর্যায়ে রয়েছে। তারা বলছে প্রায় 3 মাসে সেখানে ফিলিস্তিনিদের জন্য মাত্র 12 ট্রাক সাহায্য বিতরণ করতে পেরেছে। এদিকে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে গ্রেফতারের পর এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগের পরোয়াও করছে না ইসরায়েল। মুক্তি দিতে তার পরিবারের আবেদনও আমলে নেয়নি আইডিএফ। পুরো হাসপাতালটিকে এখনো অবরুদ্ধ করে রেখেছে তারা। সেখানে ইসরায়েলি হেফাজতে আরও 5 বন্দী নিহতের খবর জানিয়েছে গণমাধ্যম। উত্তরাঞ্চলের শেষ হাসপাতালটিতেও ইসরায়েলের এ তাণ্ডবের কারণ হিসেবে বৈশ্বিক নিরাপত্তাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। 1 বছরের বেশি সময়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় 45,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একটি আদালত ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে বলে জানিয়েছে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ। গেল 3 ডিসেম্বর সামরিক আইন জারির সিদ্ধান্তের কারণে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ কোরিয়ার বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি। দেশটির বার্তা সংস্থা ইয়নহোপ সিআইওকে উদ্ধৃত করে বলেছে, বর্তমান এই গ্রেফতারি পরোয়ানা 6 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি প্রয়োগ করা হলে ইয়ন সিওল ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরের দিনের প্রথম ম্যাচে দুপুর 12টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। এবারের মৌসুমে ভারসাম্যপূর্ণ দল গড়েছে চিটাগং কিংস। সাকিব আল হাসানকে দলে নিলেও তাকে পাচ্ছে না বন্দরনগরীর দলটি। তবে শরীফুল, নাইম ইসলাম, মোহাম্মদ মিঠুনের মতো দেশি ক্রিকেটারের পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথিউস, মঈন আলীর মতো ক্রিকেটার রয়েছে। অন্যদিকে হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নওয়াজকে নিয়ে গড়া খুলনাও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। জয় দিয়ে বিপিএল শুরু করতে চাইবে 2 দলই। দিনের দ্বিতীয় ম্যাচে বিকাল 5টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট টাইগার্স। জয় দিয়ে বিপিএল শুরু করা রংপুরের লক্ষ্য জয়ের ধারা ধরে রাখা। অন্যদিকে সিলেট চাইবে রংপুরকে হারিয়ে জয় দিয়ে বিপিএল মিশন শুরু করতে। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।